দর্শক, শুরুতে শেয়ার বাজারের দিন শেষের খবরাখবর জানাতে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে। ডিএসসিতে আছেন ইসরাত ইথার এবং সিএসসিতে আছেন নওরিন হক। ধন্যবাদ আপনাকে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে শেষ হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। এর সাথে আমিও জানিয়ে দিচ্ছি এই মাত্র শেষ হয়ে গেল চিটাগং স্টক এক্সচেঞ্জে এই সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজকের দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে দিন শেষের খবরাখবর জানানোর আগে কোম্পানি নিউজগুলো কয়েকটি জানিয়ে দিচ্ছি। প্রথমে জানিয়ে দিচ্ছি সামিট পাওয়ার এই কোম্পানিটি আগামীকাল থেকে আগামী 9 জানুয়ারি পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে এবং আগামী 10 জানুয়ারি এই কোম্পানিটির রেকর্ডের ইজিএম এর কারণে। পাশাপাশি মেঘনা পেট্রোলিয়াম এই কোম্পানিটির স্বাভাবিক লেনদেন আগামীকাল বন্ধ থাকবে রেকর্ডের কারণে, এজিএম এবং ইজিএম এর কারণে আগামীকাল রেকর্ডের। পাশাপাশি জানিয়ে দিচ্ছি উদ্যোক্তা পরিচালকদের শেয়ার করার কিছু ঘোষণা। প্রথমে জানিয়ে দিচ্ছি সাউথ ইস্ট ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক মিস্টার মঞ্জুর মিয়া 2 লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ফিনিক্স ফিনান্সের ডক্টর আলী আফজাল খান ডিরেক্টর, তিনি 64,200টি শেয়ার, এনসিসি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক নুরুল ইসলাম 1 লাখ শেয়ার ক্রয়ের এবং উত্তরা ব্যাংকের একজন পরিচালক মিস বদরুন্নেসা, তিনি 1,30,000 শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন আজকে সারাদিনে ডিএসসি ওয়েবসাইট তথ্য অনুযায়ী। এখন জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবর। সূচকের বরাবরের মতো দিনের শুরু থেকে চলে আসা অব্যাহত থাকা পজিটিভ মুভমেন্ট দিয়ে আজকের দিনের লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসসির সাধারণ সূচকটি প্রায় 87 পয়েন্টের মতন বাড়তে দেখা গিয়েছে এবং অবস্থান করেছে 5,488 পয়েন্টে এবং ডিএসআই ইন্ডেক্সটিও একইভাবে 79 পয়েন্ট বেড়ে অবস্থান করেছে 4,575 পয়েন্টে। পাশাপাশি লেনদেনের গতিটা অনেকখানি ভালো রয়েছে। আমরা দেখেছিলাম গতকাল 710 কোটি টাকা লেনদেন হয়েছে, কিন্তু আজকে 800 কোটি টাকা লেনদেন ছাড়িয়ে গেছে এবং দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 807 কোটি 82 লাখ টাকার খানিকটা বেশি। পাশাপাশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 143টির দর বেড়েছিল দিন শেষে এবং কমেছিল 116টির এবং 6টি কোম্পানির দর দিন শেষে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। পাশাপাশি টপ ট্রেডের তালিকাটি জানিয়ে দিচ্ছি। ইউনাইটেড এয়ার রয়েছে প্রথম অবস্থানে, গ্রামীণ ফোন দ্বিতীয় অবস্থানে, ন্যাশনাল ব্যাংক তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক পঞ্চম অবস্থানে, ষষ্ঠ অবস্থানে বেক্সিমকো ফার্মা, ফোয়াং সিরামিক সপ্তম অবস্থানে, কেয়া কসমেটিক্স অষ্টম অবস্থানে, তিতাস গ্যাস এর পরবর্তী নবম অবস্থানে রয়েছে, এরপর দশম অবস্থানে রয়েছে আর্ন স্পিনিং। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবর। এখন চলে যাচ্ছি নওরিন হকের কাছে, তিনি আছেন সিএসসি স্টুডিওতে এবং তিনি জানাবেন চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবর। ধন্যবাদ ইথার। বিনিয়োগকারীদের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে সারাদিন চিটাগং স্টক এক্সচেঞ্জে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল এবং দিন শেষে সিএসসি সবকটি ইন্ডেক্সে পজিটিভ দেখা যাচ্ছে। দিন শেষে সিএসসি সিলেক্টেড ক্যাটাগরি ইন্ডেক্সে 165 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 9,984 পয়েন্টে এবং সিএসসি 30 ইন্ডেক্সটিও 183 পয়েন্ট গেইন করে অবস্থান করছে 14,232 পয়েন্টে। সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি 273 পয়েন্ট বেড়ে 15,523 পয়েন্টে অবস্থান করছে। সারাদিন ব্যাপী লেনদেন হচ্ছে 201টি কোম্পানি, তার মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 109টি, কমেছে 81টি এবং অপরিবর্তিত রয়েছে 11টি কোম্পানির শেয়ারের দাম। এবং আজকে লেনদেনের গতি বরাবরই খুব ভালো ছিল। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 70 কোটি টাকার কিছুটা বেশি। টপ ট্রেডের যেসব কোম্পানি উঠে আসছে সেগুলোর তালিকা জানিয়ে দিচ্ছি। প্রথম অবস্থানে উঠে আসছে বেক্সিমকো, আফতাব অটো আছে দ্বিতীয় অবস্থানে, গ্রামীণ ফোনকে দেখতে পাচ্ছি তৃতীয় অবস্থানে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চতুর্থ অবস্থানে এবং ন্যাশনাল ব্যাংক রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ষষ্ঠ অবস্থানে, ইউনাইটেড এয়ার উঠে এসেছে টপ ট্রেডের সপ্তম অবস্থানে, এমআই সিমেন্ট অষ্টম অবস্থানে এবং সর্বশেষ নবম ও দশম অবস্থানে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক। তো এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবর। এখন ফিরছি একুশের মূল খবরে। ধন্যবাদ নওরিন এবং ইথার। এবারে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন কাল এরই মধ্যে শেষ হয়েছে। নির্বাচনের সব প্রস্তুতি, কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন কমিশন জানিয়েছে কেন্দ্রগুলো সহ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ এবং আনসার বাহিনী। একই সঙ্গে আজ বিকেলের মধ্যে ইভিএম মেশিন এবং ওয়েব ক্যাম কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার আব্দুল বাতেন। আমাদের যে কর্মকর্তা অর্থাৎ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার, ওনারা কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে যেসব মোবাইল বা স্ট্রাইকিং ফোর্স গুলো নিয়োগ করা হওয়ার কথা
ওনারা দায়িত্ব পালন করছেন। আর কেন্দ্রে যে ডেভেলপমেন্টটা সেটাই মালামাল ওনারা নিয়ে একসাথেই কেন্দ্রে কেন্দ্রে ডেভেলপমেন্ট হয়ে যাবে। এদিকে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু অভিযোগ করেছেন পুলিশ তার কর্মীদের হয়রানি করছে, নির্বাচন সুষ্ঠু হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভর্তিতে বাড়তি টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সরকারি এবং বেসরকারি কোচিং বাণিজ্য বন্ধে দুপুরে সচিবালয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন মন্ত্রী। বৈঠকে হাইকোর্টের রুল কোচিং বাণিজ্য বন্ধের জবাব দেওয়ার জন্য মাধ্যমিকের যুগ্ম সচিবকে আহ্বায়ক করে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যারা কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত সেসব শিক্ষকের নাম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। প্রয়োজনে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে বলে জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দিয়েছেন যেন ক্লাসেই পড়া শেষ করে দেওয়া হয়, তাহলে আর কোচিং এর দরকার হবে না। স্কুলে ভর্তি বাণিজ্যের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক অপর্ণা সিংহের হামলাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছে গণমাধ্যম কর্মীরা। সকালে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান তারা। সাংবাদিকরা বলেন, অপর্ণা সিংহের উপর সংসদ সদস্য কামাল মজুমদার যেভাবে হামলা চালিয়েছে তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সেক্রেটারি আব্দুল আহমেদ, ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। জঙ্গিবাদ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সমাবেশে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে সরকার সফলতার সঙ্গে 3 বছর সময় অতিক্রম করতে চলেছে। প্রবৃদ্ধি, রপ্তানি এবং রেমিটেন্স এবং এডিবি বাস্তবায়নে সরকার সফল হয়েছে। পুলিশ বাহিনীর নানা সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মানবাধিকারের বিষয়টির প্রতি সজাগ থাকতে তিনি পুলিশ বাহিনীর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন। সরকারের নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। সকালে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের ভারতীয় ছবি প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধনে এই অভিযোগ করেন তিনি বলেন, ক্ষমতার পালাবদল হলে সরকার পালিয়ে যাবার পথ খুঁজে পাবে না। হান্নান শাহ অভিযোগ করেন, সরকার এখন ছাত্রলীগ এবং যুবলীগ দিয়ে নির্যাতন করে ক্ষান্ত হচ্ছে না, তাই এখন সংসদ সদস্য দিয়েও নির্যাতন চালাচ্ছে। মানববন্ধনে মঙ্গলবার সাংবাদিকদের উপর সরকারি দলের সংসদ সদস্যের হামলারও নিন্দা জানানো হয়। ফেসবুকে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা মামলায় আদালতের নির্দেশে হাজির না হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন খন্দকারকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত ওই শিক্ষককে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। গত 13 আগস্ট ফেসবুকে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে স্ট্যাটাস দেন রুহুল আমিন। এরই পরিপ্রেক্ষিতে 18 আগস্ট আদালত সুমোটো রুল জারি করে। রুলের জবাব না দেওয়ায় 12 ডিসেম্বর আবারও রুল জারি করেন আদালত। ছাত্রলীগের 64তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলায় ছাত্রলীগের অনুষ্ঠান উদ্বোধন করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে রাত 12টা 1 মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কেটে উদ্বোধন করা হয় 4 দিনের কর্মসূচির। তানভীর খন্দকারের সহায়তা রিপোর্ট করছেন দিলশা দানি। 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ফজলুল হক হলে ছাত্রলীগের যাত্রা শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর প্রতিষ্ঠাতা সদস্য। ধানমন্ডি 32 নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সমবেত হন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে থেকে র্যালি বের করে ছাত্রলীগ। র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী ছাত্রদেরকে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে আনন্দ আর উল্লাসের মধ্য দিয়ে ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের 64 বছর উদযাপনের সূচনা করে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ নেতারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার আন্দোলনে ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমরা চাই
আধুনিক শিক্ষা গ্রহণ করে আমরা যারা ছাত্র সমাজ, আমরা তরুণ প্রজন্ম, আমরা নিজেদেরকে দক্ষ মানব শক্তিতে পরিণত করতে চাই। আমরা যোগ্য নাগরিক হিসেবে আমরা বেড়ে উঠতে চাই এবং আমরা আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী আমরা শপথ নিতে চাই আগামী দিনে আমরা যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেই আমরা রাজপথে ছাড়ব। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ সহ বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে ছাত্রলীগের রয়েছে সোনালী ঐতিহ্য। দিলশা দানি, 21 টেলিভিশন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে নবম সাক্ষী আলতাফ হোসেন হাওলাদারের জেরা শেষ করেছেন তার আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর উপস্থিতিতে আলতাফকে জেরা করেন সাঈদীর আইনজীবীরা। এর আগে হত্যা, লুট সহ মানবতাবিরোধী নানা অপরাধের সঙ্গে সাঈদী জড়িত ছিল বলে ট্রাইব্যুনালে দাঁড়িয়ে জবানবন্দি দেন আলতাফ। উমেদপুর গ্রামে বিশা বালিকে সাঈদীর নির্দেশে হত্যা করা হয় বলেও সাক্ষ্য দেন তিনি। আলতাফ সহ 9 জন সাক্ষী জবানবন্দি এবং জেরা শেষ করেছেন সাঈদীর আইনজীবীরা। রাজধানীর যান এবং জলজট কমাতে বাস্তবায়নাধীন হাতিরঝিল প্রকল্পের কাজ শেষ হতে লাগবে আরো 1 বছর। প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। আর জানাচ্ছেন অখিল পোদ্দার। রাজধানীর মধ্যাঞ্চলের সড়ক যোগাযোগ আর জলাবদ্ধতা থেকে রেহাই পেতে বাস্তবায়নাধীন হাতিরঝিল প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2007 সালের জুলাই মাসে। তখন বলা হয়েছিল 2011 সালের ডিসেম্বরে শেষ হবে এই প্রকল্পের কাজ। তবে নানামুখী সমস্যার কারণে হাতিরঝিল উন্নয়নে লাগবে আরো 1 বছর। ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এই বেগুনবাড়ি হাতিরঝিল প্রকল্প উদ্বোধন করাতে পারবো। এখানে পালতোলা নৌকা চলবে। 2 তীরে লক্ষ লক্ষ মানুষের সমাগমের মধ্য দিয়ে আমরা এই স্বপ্নের প্রজেক্ট নগরবাসীর কাছে উন্মুক্ত করে দেব। ব্রিজ নির্মাণ, ওয়াকওয়ে ও ভূমি অধিগ্রহণে বিভিন্ন সমস্যার কথাও বলেন প্রতিমন্ত্রী। প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে নির্মিত চলমান প্রকল্পের অগ্রগতি বিজিএমইএ ভবনের কারণে বাধাগ্রস্ত হচ্ছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী আবারও তা সরিয়ে নেয়ার আহ্বান জানান। ভবনের যারা নির্মাতা তাদের সকলের শুভ বুদ্ধির উদয় হবে এবং একদিন না একদিন তারা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে এই প্রজেক্টের সৌন্দর্য অবগাহন করার জন্য তাদের করণীয় কাজ তারা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে করবেন বলে আমি স্বপ্ন দেখি, বিশ্বাস করি এবং এই স্বপ্ন বাস্তবায়িত হবে। আপনারা অপেক্ষা করুন এবং দেখুন। বাস্তবায়নকারী সংস্থা রাজুকের চেয়ারম্যান, প্রধান প্রকৌশলী, সেনাবাহিনীর প্রকৌশলী দল, ঢাকা ওয়াসা ও এলজিইডির কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন। প্রকল্প পরিদর্শনে যাবার আগে সাংবাদিকদের সামনে হাতিরঝিল বেগুনবাড়ি খাল উন্নয়নের আদ্যপান্ত তুলে ধরা হয়। 24 একর প্রকল্পের বিভিন্ন অঙ্গের। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সুমনস অ্যারোমা হেয়ার অয়েল, অ্যালোভেরা থেরাপি, আর কোনো থেরাপির প্রয়োজন নেই। সুমনস অ্যারোমা হেয়ার অয়েল, অ্যালোভেরা থেরাপি, একটি সুমনস অ্যারোমা পণ্য। এই তাজা খবর, তাজা খবর, তাজা খবর, 21 টিভির তাজা খবর। এই তাজা খবর, তাজা খবর, তাজা খবর, 21 টিভির তাজা খবর। এই তাজা খবর, তাজা খবর, তাজা খবর, 21 টিভি। এই পেপার না স্যার। এই তাজা খবর, ধারাবাহিক নাটক হাউস নম্বর 777, রচনা প্রশান্ত হালদার, পরিচালনা দেবাশিস বড়ুয়া দ্বীপ। শীঘ্রই আসছে, চোখ রাখুন 21-এর পর্দায়। স্বাগত আবারও বেলা 3টার 21 সংবাদে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার উদ্যোগ নিতে রাষ্ট্রপতির সংলাপে আহ্বান জানিয়েছে বাসদ এবং কৃষক শ্রমিক জনতা লীগ। বঙ্গভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রতনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রথমে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসে। দলটি সার্চ কমিটি গঠন এবং তাদের তৈরি প্যানেল থেকে নির্বাচন কমিশন নিয়োগের প্রস্তাব রাখে। পরে দলীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সংশয় প্রকাশ করে দলটি তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দেয়। উদ্যোক্তাদের আস্থা অর্জন করে অধিকাংশ রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এমনটাই দাবি করলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
মহাজোট সরকারের গত 3 বছরের সাফল্য নিয়ে সকালে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। মন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও শিল্প খাতে উন্নতি হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুৎ এবং গ্যাস সংকট থাকলেও এর কারণে কোনো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়নি। পরিবেশ বান্ধব শিল্পায়নে জাহাজ ভাঙা শিল্পের নীতিমালা প্রায় চূড়ান্ত বলেও জানান দিলীপ বড়ুয়া। চলমান কোন কারখানা বিদ্যুৎ অথবা গ্যাসের জন্য বন্ধ নেই। আমাদের যে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করছে বা বিনিয়োগের যে আজকে একটা সম্ভাবনা আছে বা অবস্থা বিরাজ করছে, সেই বিনিয়োগটাকে আমরা আমাদের এই সীমাবদ্ধতা হচ্ছে যে গ্যাস এবং বিদ্যুতের যে সীমাবদ্ধতা, এইটার জন্য হয়তো আশানুরূপ আমরা পাচ্ছি না, কিন্তু আমাদের পাশাপাশি চাহিদাও কিন্তু বাড়ছে। ক্ষতিপূরণের দাবিতে আবার উত্তপ্ত হয়ে উঠছে দিনাজপুরের বড়পুকুরিয়া খনি এলাকা। ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসকের তহবিলে জমা হলে অদৃশ্য কারণে থেমে গেছে টাকা বিতরণ। গেল বছরের অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্তদের পুরো টাকা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দেওয়া হয়েছে মাত্র 40%। এদিকে দাবি আদায়ে বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্তদের আমরণ অনশনের তৃতীয় দিনে অসুস্থ হয়ে পড়েছেন 11 জন। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন রঞ্জক রিজভী। বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কারণে দেবে গেছে আশপাশের কয়েকটি গ্রামের আবাদি জমি। সৃষ্টি হয়েছে বিশাল জলাধার। বাড়িঘরের দেয়ালে দেখা দিয়েছে বিপজ্জনক ফাটল। এই ক্ষতির কিছু অংশ পূরণে 190 কোটি টাকার ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করে সরকার। গেল বছরের অক্টোবরের মধ্যে সম্পূর্ণ টাকা দেওয়ার কথা থাকলেও এ পর্যন্ত দেয়া হয়েছে মাত্র 55 কোটি টাকা। তাই আবারও মাঠে নেমেছেন ক্ষতিগ্রস্তরা। বাড়ি ঘর জমি জমা সবে আমার ধ্বংস হয়ে গেল, আজ পর্যন্ত একটা টাকাও পাইনি। মন্ত্রী মহোদয়রা যে আলোচনা করি আমাদেরকে যেটা যেভাবে মিটাইতে চাইছিল, কিন্তু সেভাবে মিটে হচ্ছে না, বরঞ্চ আমাদেরকে উপরে হয়রানি করাচ্ছে। তারপরে গাছ গাছালির টাকা পাইনি, অবকাঠামের টাকা পাইনি। হ্যাঁ, মন্ত্রী আশ্বাস দেয় কিন্তু আশ্বাসে কাজ হয় না। জেলা প্রশাসকের তহবিলে জমার পরও ক্ষতিপূরণের টাকা নিয়ে চলছে গড়িমসি। এ নিয়ে তীব্র ক্ষোভ বিভিন্ন মহলের। কেন জেলা প্রশাসক 9 মাস ধরে টাকা জমা করে ধরে রাখছে? কার নির্দেশে? আমাদের যে এখানকার প্রতিনিধি আছে মন্ত্রী মহোদয়, ইনি কি আমাদের দেখে না? ওনাকে দেখা উচিত নয়? ওনাদের কি কোনো অপকর্মের কারণে আজকে আমরা টাকা পাচ্ছি না? এই জটিলতার কোনো সদুত্তর দিতে পারেননি অতিরিক্ত জেলা প্রশাসক। আশা রাখি সকল ক্ষতিগ্রস্ত পরিবারের সমুদায় অর্থ আমরা পরিশোধ করতে পারব। আর কোনো আশ্বাসের বাণী নয়, নিয়মনীতি মেনেই ক্ষতিপূরণের টাকা দ্রুত দেয়া হোক, এমনটাই দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বহুতল ভবন থেকে পড়ে 2 বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটলেও পুলিশ মঙ্গলবার বিকেলে ঘটনার সত্যতা স্বীকার করেছে। নিহত 2 জন হলেন গাজীউল হক এবং মোহাম্মদ আলমগীর হোসেন। তাদের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায়। সোমবার নাজদা এস্টেটে আল মারিয়া মল সিনেমা কমপ্লেক্সের 8ম তলা নির্মাণ কাজ করার সময় বৈদ্যুতিক লিফট ছিঁড়ে 2 বাংলাদেশি শ্রমিক নিচে পড়ে যায়। ঘটনাস্থলে গাজীউল হকের মৃত্যু হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলমগীরের মৃত্যু হয়। কোন অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে ইসরায়েল প্যালেস্টাইন শান্তি আলোচনা। জর্ডানের রাজধানী আম্মানে এই বৈঠক শুরু হয়। হামাসের সংশ্লিষ্টতা থাকলে প্যালেস্টাইন সরকারকে সহযোগিতা করবে না বলে বৈঠকে সতর্ক করে দেয় ইসরায়েল। এদিকে কোনো অগ্রগতি না থাকায় আলোচনা বর্জনের হুমকি দিয়েছে হামাস নেতা ইসমাইল আল আসকার। খেলার খবর। মাইকেল ক্লার্কের ডাবল সেঞ্চুরিতে সিডনি টেস্টে ভারতের বিপক্ষে রানের পাহাড় গড়ছে অস্ট্রেলিয়া। 4 উইকেট খরচায় 482 রানে দিন শেষ করে অসিরা। আর এতে প্রথম ইনিংসে ভারতের চেয়ে 291 রানে এগিয়ে আছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামেন প্রথম দিন 47 রানে অপরাজিত থাকা মাইকেল ক্লার্ক এবং 44 রানে নট আউট থাকা রিকি পন্টিং। দ্বিতীয় দিনেও দুজন গড়ে তোলেন শক্ত প্রাচীর। অধিনায়ক ক্লার্ক তুলে নেন ব্যক্তিগত জোড়া সেঞ্চুরি। অন্যদিকে ক্লার্ককে সমর্থন দেওয়া সাবেক অধিনায়ক পন্টিংও করেন ক্যারিয়ারের 40তম টেস্ট সেঞ্চুরি। এরপর 134 রান করে ঈশান্ত শর্মার বলে টেন্ডুলকারের তালুবন্দী হন পন্টিং। চতুর্থ উইকেটে নেমে মাইকেল হাসিও তুলে নেন ক্যারিয়ারের 27তম হাফ সেঞ্চুরি। দিন শেষে ক্লার্ক 251 এবং হাসি 55 রানে অপরাজিত আছেন। শেষ করছি বেলা 3টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন কাল আইন শৃঙ্খলা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভর্তিতে বাড়তি টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী।
রাজধানীর যান এবং জলজট কমাতে হাতিরঝিল প্রকল্পের কাজ শেষ হতে লাগবে আরো 1 বছর, জানালেন গণপূর্ত প্রতিমন্ত্রী। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বর, এছাড়া লগ ইন করুন www.21-tv.com ওয়েবসাইটে। এছাড়া একুশে যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে ফেসবুক ও টুইটারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গে থাকুন। Ekushe Music Lab coming soon.